আসসালামু আলাইকুম। এনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, প্রধান উপদেষ্টা। হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ। উপদেষ্টার সই জাল করলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সিইও কামরুল হাসান। স্থায়ীভাবে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের ৪ কারখানা। ঈশ্বরদীতে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। প্রতি পিস ফুলকপি ২ থেকে ৩ টাকা। লোকসানের মুখে চাষিরা। মধ্যরাতে কিশোর গ্যাংয়ের কবলে দম্পতি, স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর। চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর। লালমনিরহাটে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এক্সপ্রেস ওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। খাগড়াছড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি কি ব্যর্থ হলো? জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যটি সমাজসেবা এবং ব্যক্তির দায়বদ্ধতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তিনি সরকারের পাশাপাশি ব্যক্তির ক্ষমতা এবং ক্ষমতার উপর জোর দেন, যা সমাজের সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। ডাক্তার ইউনূসের মতে সমাজসেবা একটি মন্ত্রণালয়ের কাজ নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতা, যা সবার কাজ। তিনি সমাজের প্রতি সেবা প্রদানের গুরুত্ব উল্লেখ করে বলেন, এই দিবসের উদ্যম হলো মানুষকে তাদের সামাজিক দায়িত্ব মনে করিয়ে দেওয়া। তিনি সামাজিক ব্যবসার মাধ্যমে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান, যা ব্যক্তিগত কল্যাণের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। ডাক্তার ইউনূসের আশা, জাতীয় সমাজসেবা দিবসের কার্যক্রম দেশের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং সবাই নিজেদের দায়িত্ব পালন সম্পর্কে আরও অধিক সচেতন হবে। এই বক্তব্যটি সামাজিক সেবার প্রতি মানুষের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধির দিকে নির্দেশ করে এবং সমাজের উন্নয়নে প্রতিটি ব্যক্তির ভূমিকার গুরুত্ব তুলে ধরে। নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। এটি আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। সানাউল্লাহ জানিয়েছেন, বর্তমান কমিশন ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করার উদ্যোগ নিচ্ছে। তিনি অনলাইনে নতুন ভোটারের আবেদন করার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে ২০০৭ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভোটার করা হবে। এছাড়া তিনি ভোটারের বয়সের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের ওপর ভিত্তি করে কমিশনের সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১২,৩৬,৮৩,৫১২ জন ভোটার রয়েছে, যা গত বছর তুলনায় ১.০৫% বৃদ্ধি পেয়েছে। পুরুষ ভোটারের সংখ্যা ৬,৩৩,৩০,১০৩ জন এবং নারী ভোটার ৬,৩,৫৩,৪০৯ জন রয়েছে। নির্বাচন কমিশনার আরও জানান, এবার ৭টি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩,১৫১ জন প্রবাসী ভোটার রয়েছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সিইও কামরুল হাসান খন্দকার তার নিয়োগ নবায়নের জন্য IDRA-তে আবেদন করেছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন যে উপদেষ্টার সকল ডিও বাংলায় স্বাক্ষর করা হয়, কিন্তু এখানে ইংরেজিতে স্বাক্ষর করা হয়েছে, যা নিশ্চিতভাবে জাল। এটি সমর্থন করে যে কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের প্রথম আবেদন নামঞ্জুর হয়েছিল এবং দ্বিতীয় দফার আবেদনের জন্য একটি জাল সুপারিশপত্র ব্যবহার করা হয়েছে। একই সাথে IDRA শিক্ষা ও সনদ সংক্রান্ত তথ্য চেয়েছিল, যা কামরুল হাসান প্রদান করতে সক্ষম হয়নি। এই ঘটনার অবসান ঘটানোর জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে এবং এই ধরনের জালিয়াতির ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের ঘটনা আরও সতর্কতা ও নজরদারি দাবি করে, যাতে ভবিষ্যতে অফিসিয়াল ডকুমেন্টে জালিয়াতি হ্রাস পায়। গাজীপুর নগরের জোরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি নোটিশে সিদ্ধান্তের কারণ হিসেবে বাজারে অস্থিতিশীলতা, ব্যাংকের সাথে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ত এবং উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা উল্লেখ করা হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের জানানো হচ্ছে যে
বাংলাদেশ শ্রম আইনি বিধি অনুযায়ী সব পাওনা টাকা কারখানা বন্ধের পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে। এছাড়া শ্রমিকরা 29 নভেম্বর থেকে নভেম্বর মাসের বকেয়া বেতন সহ 10 দাবিতে আন্দোলন করে আসছিলেন, যা মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছিল। তবে এবার নতুন করে স্থায়ীভাবে বন্ধের এই ঘোষণা সামনে এসেছে, যা শ্রমিকদের জন্য একটি কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। কেরা গ্রুপের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন এই বিষয়ে জানিয়েছেন যে শ্রমিকদের পাওনা পরিশোধের কয়েকটি ধাপে ব্যবস্থা নেওয়া হবে। শীতকালীন আবহাওয়া পাবনার ঈশ্বরদী সহ আশেপাশের এলাকায় তীব্রতা বাড়িয়েছে, যেখানে বৃহস্পতিবার 2 জানুয়ারি স্থায়ী আবহাওয়া অফিসে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এমন ঠান্ডায় বিশেষ করে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মধ্যে ভোগান্তি বেড়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। সকাল থেকে রাতের তাপমাত্রা অনেক নিচে নেমে যাওয়ায় ফুটপাতে থাকা ভাসমান মানুষদের করুণ অবস্থার ছবি উঠে এসেছে। এছাড়া শীতের প্রভাবের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশু ও বয়োজ্যেষ্ঠরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারা সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস জানিয়েছেন যে তারা 2000 কম্বল বিতরণ করেছেন। এটি এলাকার শীতার্ত মানুষের জন্য কিছুটা সাহায্য করবে। স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণীকে শীতের সময় সাহায্য প্রদানে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে। মানিকগঞ্জের ফুলকপি চাষিরা এবারের মৌসুমে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন। উৎপাদন খরচ সীমানায় পৌঁছালেও বিক্রির দাম মাত্র 2 থেকে 3 টাকায় নেমে এসেছে। কৃষি কর্মকর্তাদের মতে অপ্রত্যাশিত বৃষ্টির কারণে চাহিদার তুলনায় উৎপাদন বেড়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। গত বছর ভালো লাভের পর চাষিরা এবছর ব্যাপকভাবে ফুলকপি চাষ করেছেন, কিন্তু বর্তমানে কপির ভরা মৌসুমে পাইকাররা অতিরিক্ত সরবরাহের কারণে আগের মতো দাম দিচ্ছেন না। শীতের শুরুতে আগাম ফুলকপি বিক্রি করে তারা বেশ ভালো লাভ করেছিলেন, কিন্তু বর্তমানে মহা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। জমি উৎপাদনে খরচের পরিমাণ উল্লেখযোগ্য, যেখানে প্রতি বিঘা জমিতে খরচ 30 থেকে 35,000 টাকার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বর্তমানে মহা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। জমি ও উৎপাদনে খরচের পরিমাণ উল্লেখযোগ্য, যেখানে প্রতি বিঘা জমিতে খরচ 30 থেকে 35,000 টাকার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বর্তমানে তারা প্রতিটি ফুলকপি বিক্রি করার জন্য বাজারে নিপ্রবিষ্ট হচ্ছেন। অনেক কৃষকের ফুলকপি খেতি নষ্ট হয়ে যাচ্ছে ও কিছু তারা গরুকে খাওয়াচ্ছেন। কৃষি কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন যে কৃষকরা একসঙ্গে একটি ফসলের চাষ না করে বিভিন্ন ধরনের সবজি চাষ করলেই আগাম সমস্যা থেকে মুক্তি পেতে পারতেন। তারা আগাম, মধ্যম ও নামি জাতের ফুলকপি চাষের মাধ্যমে সমস্যা এড়ানোর সুপারিশ করেছেন। গাজীপুরের শ্রীপুরে মোহাম্মদ হাসিবুল ইসলাম বাদশাহ নামের একটি ওষুধ ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়। হাসিবুল পৌঁছানোর পরপরই কিছু দুর্বৃত্ত তাদের গাড়ির সামনে এসে আক্রমণ করে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। দুর্বৃত্তদের আক্রমণে হাসিবুলের স্ত্রী, শ্যালক এবং চালক সহ আরও কয়েকজন আহত হন। অভিযুক্তরা হামলার সময় স্বর্ণালঙ্কার লুটেও জড়িত ছিল। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য ছিল এবং তারা মাদকাসক্ত ছিল। হাসিবুলের স্ত্রী মাহমুদ আক্তার বলেন, হামলাকারীরা তাদের বাসার গেট ভেঙে ভিতরে ঢুকে হাসিবুলকে হত্যা করে এবং তাকে লাঞ্ছিত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত অন্তর ও রোমান নামে দুজনকে আটক করা হয়েছে, তবে মূল সন্দেহভাজন রুবেল ও অন্যান্যরা এখনও পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। এভাবে একটি পরিবারে হিংস্রতা ও সহিংসতার দৃশ্য ফুটে উঠেছে, যা সমাজের জন্য উদ্বেগের বিষয়। সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বক্ষচারীর জামিন আবেদন আদালতে নামঞ্জুর হয়েছে। 2 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম জামিন আবেদনের শুনানির পর এই সিদ্ধান্ত নেন। এদিন চিন্ময় আদালতে হাজির ছিলেন না। তার আইনজীবীরা ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে যুক্তি তুলে ধরে বলেছে যে এটি রাষ্ট্রদ্রোহ মামলা এবং এর কঠোর সাজা রয়েছে। জামিন আবেদন নামঞ্জুরের পর চিন্ময়ের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে গত বছর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়, যা তার নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশের পর তৈরি হয়। তাকে 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। জামিনের ক্ষেত্রে চলমান আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ এবং আদালতে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এই শীতে লালমনিরহাট এবং কুড়িগ্রামের জনজীবন প্রতিদিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কনকনে শীত, ঝিরঝিরে বৃষ্টি ও ঘন কুয়াশা মানুষকে বাইরে বের হতে বাধা দিচ্ছে। খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ্য সহ্য করতে হচ্ছে, বিশেষত ছিন্নমূল এবং নিম্ন আয়ের শ্রমজীবীদের। তারা শীত নিবারণের জন্য কষ্ট করে খড়কুটো জ্বালাচ্ছেন, কিন্তু তাতে খুব একটা সুরা হচ্ছে না। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগের বিষয়। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর রাখতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যে জানা যাচ্ছে যে আগামী দিনগুলোতে দীপ্তি ও হয়তো আরও বেশি শৈত্যপ্রবাহ আশঙ্কা রয়েছে। গরম কাপড়ের বাজারে ক্রমবর্ধমান চাহিদা থাকলেও হতদরিদ্র মানুষদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, যা পরিস্থিতিটিকে আরও কঠিন করে তুলছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে এই পরিস্থিতিতে এগিয়ে আসতে হবে এবং শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য সহায়তা প্রদান করতে হবে। মৃদু করুণার ছোঁয়ায় এই কঠিন সময় কাটানোর জন্য মানুষের মধ্যে একতা এবং সহানুভূতি প্রয়োজন। সবাই মিলে চেষ্টা করলে এই শীতে কাটাতে পারবে। মাদারীপুরের শিবচরে এক্সপ্রেস ওয়েতে ঘটে যাওয়া যাত্রীবাহী বাসের দুর্ঘটনার ফলে 20 জন আহত হয়েছেন, যার মধ্যে 3 জন গুরুতর। খুলনা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি কুতুবপুরের মুন্সির বাজার এলাকায় রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তামাল ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে এই দুর্ঘটনায় নিহতদের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও এলাকাবাসীরা বৈরী আবহাওয়ার কারণে সড়কে যানবাহন চালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কুয়াশা বা খারাপ আবহাওয়ার সময় যানবাহন চলাচলে নিরাপত্তা বজায় রাখতে নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক চালক তা অবহেলা করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে। ময়মনসিংহের ফুলপুর এলাকায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার জন্য পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা ঘটে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনায়েতুর রহমানকে নেতৃত্বের একটি মিছিল বের হওয়ার পরিকল্পনা ছিল। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। অপরদিকে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার পক্ষের নেতারা একই সময় তাদের মিছিল করার উদ্যোগ নেন এবং তারা আমুয়াকান্দা মোড়ে জড়ো হন। এর ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সৈয়দ এনায়েতুর রহমান অভিযোগ করেন যে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রস্তুতি ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্যদিকে মোতাহার হোসেন তালুকদার দাবি করেন যে তাদের মিছিল প্রশাসনের নির্দেশনা মেনে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন। পুরো ঘটনাটি স্থানীয় রাজনৈতিক কোন্দলের ফলস্বরূপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিভিন্ন পক্ষ নিজেদের দাবি সামনে রেখে কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনা ও আহতের সংখ্যা শূন্য হওয়ায় এলাকাটিতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। খাগড়াছড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কামাল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার 2 জানুয়ারি সকালে খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। জানা গেছে, সিমেন্ট বোঝায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত কামালের নাম পরিবর্তন করে ফিরোজ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কিছু বিভ্রান্তির সৃষ্টি করেছে। আহত হয়েছেন মোহাম্মদ রাকিব কাজী নামের আরও একজন মোটরসাইকেল আরোহী, যিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দীপা ত্রিপুরা শুক্লা জানিয়েছেন রাকিবের অবস্থা মোটামুটি ভালো। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভারতের প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি 2024 সালে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং উত্তেজনা ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর উপর প্রভাব ফেলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর 2 দেশের সম্পর্কের অবনতি হয়েছে, যা বাণিজ্যিক ও প্রভাবিত করেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার।
অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা বিদ্যমান। তবে ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি হতে এখনো অনেক সময় লাগবে, যতক্ষণ না পাকিস্তান ভারত বিরোধী কর্মকাণ্ড বন্ধ করবে। নেপালেও ভারত বিরোধী শক্তিগুলো বৃদ্ধি পেয়েছে, তবে 2024 সালে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা কিছুটা কমেছে। মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজুর ইন্ডিয়া আউট স্লোগান দেওয়ার পর দুই দেশের সম্পর্কেরও টানপোড়েন দেখা গিয়েছে। অবশেষে আফগানিস্তানে তালেবানের পুনরায় ক্ষমতা দখলের পর ভারত সেখানে তার অবস্থান সংরক্ষণের চেষ্টা করছে। শ্রীলঙ্কায় নতুন সরকারের আগমন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে সহায়ক হতে পারে। সামগ্রিকভাবে ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার চেষ্টা করছে, যেখানে বোঝাপড়া ও সমঝোতার উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল ANA NTVর রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।